আচ্ছা, আইটিভি যাব। আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। আচ্ছা, রেকর্ডিং অন হয়েছে। ওকে। আমরা হচ্ছে বাংলাদেশে যে হিস্ট্রি পার্টটা, ওইটা মোটামুটি 4টা পার্টে পড়বো। হ্যাঁ, 4টা ভাগে ভাগ করব, অ্যান্ড সেইটার মধ্যে একটা ভাগ আমি গত ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে 1905 থেকে 1971 পর্যন্ত একটা পার্ট দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে 1905 থেকে 1971 অর্থাৎ মুক্তিযুদ্ধর যে হিস্ট্রিগুলো, এটার সাথে আসলে আমাদের একদিনের জন্য ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এবং পড়াটা অনেক বেশি হয়ে যাবে। সেটার জন্য আমরা মুক্তিযুদ্ধের পার্টটা বাদ দিছি। 1970-এর নির্বাচন পর্যন্ত আহ, আমরা হচ্ছে এই ক্লাসটা করব। সেইটার জন্য আমরা যে বলছিলাম 4টা ভাগ করেছি, সেইটার মধ্যে 1905 থেকে 1970, 1971 থেকে একদম বর্তমান কন্টেম্পোরারি ইভেন্টগুলো, এবং হচ্ছে যে প্রাচীন আমল থেকে ইংরেজ আমল পর্যন্ত, এই 3টা ভাগে আমরা হিস্ট্রিটাকে পড়বো। এবং 4 নাম্বার পার্টে হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন আমাদেরকে পড়তে হবে থ্রু আউট দ্য হিস্ট্রি, সেটাকেও আমরা একটা ক্লাসে পড়ে ফেলবো। তো এইটার জন্য আমরা আজকে 1905 থেকে 1970 যে পিরিয়ডটা আছে, এটার প্রত্যেকটা ইভেন্ট আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ঘটনা সহকারে পড়ব। এইটার জন্য দুইটা জিনিস আজকে আমাদের প্রথমেই জানতে হবে। সেটা হচ্ছে, আমরা গত ক্লাসেই বলেছিলাম যে আমরা যখন হিস্ট্রি পড়ব, তখন আমাদেরকে একটা হিস্ট্রিকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটাকে জানতে হবে। সেটা হচ্ছে, একটা হিস্ট্রির যেই সকল পার্টগুলো অনেক শ্যালো, সেই শ্যালো পার্টগুলোকে আমরা আগেই বাদ দিব। অর্থাৎ এই থ্রু আউট দ্য টাইম একটা বড় পিরিয়ডের মধ্যে যেই পার্টগুলো ইম্পর্ট্যান্ট না, সেই পার্টগুলোকে আমরা বাদ দিব। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রনোলজিক্যালি পড়তে হবে। অর্থাৎ 1905 সাল থেকে যদি আমরা শুরু করি, 1906, 7 এইভাবে করে প্রত্যেকটা ইভেন্টগুলোকে আমাদের পড়তে হবে এবং প্রত্যেকটার সাথে লিঙ্কগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ট্যাকটিক্স। এবং সেকেন্ড পার্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমি আজকে এই যে ক্লাসটা নিব, আমাদের যে পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলটার সাথে সাথে আমি কিছু ঘটনা বলবো। তার মানে হচ্ছে, এই যে কাহিনীটা হয়েছে, এই যে ঘটনাটা হয়েছে, সেটার পিছনে রিজনিংগুলো কী ছিল, সেই রিজনিংগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। বললে লাভটা কী হবে? বললে যে লাভটা হবে, আপনি তখন সেই ঘটনাটাকে শুধুমাত্র একটা ইনফরমেশন হিসেবে মনে রাখবেন না, আপনি তখন সেই ঘটনাটাকে একটা হিস্ট্রি বলে মনে রাখবেন। ঠিক আছে? তো প্রথমে আমরা শুরু করি যে 1905 সাল থেকে 1970 এর মধ্যে কি কি হয়েছে। সেটার প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। হ্যাঁ, বঙ্গভঙ্গ, এইটা বুঝতে হলে আমাদের যে প্রথম যে টার্মটা বুঝতে হবে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ হওয়ার কারণটা কি। আমরা বঙ্গভঙ্গ হওয়ার কারণ যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা জানতে হবে সেটা হচ্ছে রাজধানী বাংলা। সেই প্রাচীন বাংলার রাজধানীর অ্যাক্সেসগুলো কেমন ছিল এবং কোন জায়গায় কোন রাজধানীগুলো ছিল, এটাকে আমাদের প্রথমে জানতে হবে। সেই জন্য 1905-এর 30 বছর আগে, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান, বাংলার যে নবাব ছিল মুর্শিদ কুলি খান, তিনি বাংলার রাজধানী কলকাতা থেকে মুর্শিদাবাদে নিয়ে যায়। যার কারণে হয় যে কাজটা হয় সেটা হচ্ছে, এই বাংলার অর্থাৎ পূর্ব বাংলার যে প্রদেশগুলো রয়েছে, সেইটা সেই মুর্শিদাবাদ থেকে অনেক দূর হয়ে যায়, যার কারণে কমিউনিকেশন কিংবা এই সাইটগুলোর অঞ্চলের উন্নয়নটা অনেক বেশি ধীরগতি হয়ে যায়। এই জন্য এই যে বাংলা কিংবা আসাম, এই অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরেই মানুষগুলো বঞ্চনার শিকার হতে থাকে। এই জন্যই তারা, এই মুসলিম মাইনরিটি গ্রুপগুলো, তখন তারা বঙ্গভঙ্গের জন্য দাবি করে। ঠিক আছে? এটা হচ্ছে বঙ্গভঙ্গের হিস্ট্রিটা। মানে হচ্ছে, বঙ্গভঙ্গের হিস্ট্রিটা যদি জানতে চাই, তাহলে আগে আমাদের প্রথমে জানতে হবে যে সেই রাজধানীগুলো বিকেন্দ্রীকরণ করা হয়েছিল, যার কারণে বঙ্গভঙ্গের প্রস্তাবটা করা হয়। সেজন্য প্রথম বঙ্গভঙ্গ হয়, এই কথাটা প্রথম বলা হয়েছে, তার কারণ হচ্ছে দ্বিতীয় বঙ্গভঙ্গ বলা হয় দেশ বিভাগ, অর্থাৎ 47 সালে যে দেশ বিভাগ করা হয়েছিল, সেটিকে আজকে আমরা দ্বিতীয় বঙ্গভঙ্গ বলে আখ্যায়িত করি। এবং 1905 সালের 16ই অক্টোবর যে বঙ্গভঙ্গ প্রস্তাবটা দেওয়া হয়েছিল, যেটা কার্যকর করা হয়েছিল, সেটাকে আমরা প্রথম বঙ্গভঙ্গ বলে থাকি। এই জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট নাম সেটা হচ্ছে, আদেশ করেন কে? লর্ড কার্জন। লর্ড কার্জন একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেসব
পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্ক রয়েছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গগুলো অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে লর্ড কার্জন। আমরা জানি লর্ড কার্জন নামে একটা হল রয়েছে কার্জন। সেই জন্য এই ব্যক্তিটার শাসনকালটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 1898 সাল থেকে 1905 সাল পর্যন্ত তিনি এই বাংলা রিজিয়নের ভাইসরয় পদে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, এবং এই থার্ড নাম্বার যে ইনফরমেশনটা সেটা হচ্ছে বঙ্গভঙ্গ প্রস্তাবিত হয় কত সালে। বঙ্গভঙ্গ প্রস্তাবিত হয় 1903 সালে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012-13 সালের দিকে একবার বোধহয় এসেছে। ঠিক আছে, এর পরবর্তীতে এই বঙ্গভঙ্গ হওয়ার ফলে কি হয়, আসলে কয়টা ভাগে বঙ্গকে আমরা ভাগ করি, সেটা হচ্ছে বঙ্গকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটার নাম দিয়ে আমরা বাংলা প্রদেশ এবং আরেকটার নাম দিয়ে আমরা পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ। ঠিক আছে, এবং বাংলা প্রদেশকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে যেহেতু বাংলা প্রদেশ সেহেতু আমাদের এপারের যে বাংলা অর্থাৎ পূর্ববঙ্গ, বিহার এবং উড়িষ্যা, এই তিনটাকে নিয়ে আমরা বাংলা প্রদেশ স্থাপন করা হয়। এবং পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ এই নামটার মধ্যেই এটার অঞ্চলগুলো আজকে আমরা দেখতে পারবো। সেই পূর্ববঙ্গের মধ্যে হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আসাম, এবং বাংলা প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা, এই তিনটা ভাগে আমরা দুইটা ভাগে আজকে আমরা ভাগ করি। এবং সেটার মধ্যে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে রাজধানীগুলো কি কি ছিল। রাজধানী ছিল কলকাতা, এবং এই বাংলার রাজধানী ছিল কোনটা, এই বাংলার রাজধানী ছিল হচ্ছে ঢাকা। ঠিক আছে, এবং স্যার ব্যামফিল্ড ফুলার পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের ছোট লাট বা গভর্নর হিসাবে নিয়োজিত হয়। এই নামটাও ইম্পর্টেন্ট, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি রোড রয়েছে যেটা কিনা ফুলার রোড আমরা জানি। ঠিক আছে, এবং এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট ঠিক একইভাবে, কেননা ওই সময়ে পুরো বাংলা মুলুকের কতগুলো জনসংখ্যা ছিল সেই জনসংখ্যাটাও আমাদের জেনে নিতে হবে। এবং সে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। ঠিক আছে, এইবার বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বঙ্গভঙ্গর পরের সালটা কি ছিল, বঙ্গভঙ্গ যখন হয় তখন এই বাংলার মুসলিম মেজরিটি অনেক বেশি লাভবান হয়, কেননা আজকে দুইটা ভাগে ভাগ করা হয়, যার জন্য হিন্দু যে মেজরিটি গ্রুপটা ছিল সেই হিন্দুর মেজরিটি গ্রুপটা অনেকটা অসন্তোষ প্রকাশ করে। এবং সেই অসন্তোষ প্রকাশের ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা আমরা দুইটা ভাগে দেখব। সেজন্যই আমরা দুইটা পার্টি এখানে দেখতে পাচ্ছি, দেখবেন আপনারা, একটা হচ্ছে মুসলিম লীগ আর একটা হচ্ছে কংগ্রেস। এবং এই কংগ্রেস প্রতিষ্ঠা কিন্তু 1905 সালের আগেও হয়, 1905 সালের আগে হয়, কিন্তু তারপরও এই আলোচনার সাথে কংগ্রেসটা অনেক বেশি প্রাসঙ্গিক, যার কারণে আমরা কংগ্রেস এবং মুসলিম লীগ পাশাপাশি রেখেছি। ঠিক আছে, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। কেন হয়, কারণ হচ্ছে ওই সময় হিন্দু মেজরিটিরা এই বঙ্গভঙ্গের প্রতি অসন্তোষ প্রকাশ করে এবং তারা মনে করে যে এই কাজটা একটা ভুল কাজ হয়েছে। এবং সেই কাজ থেকে কংগ্রেসের যেসব শীর্ষস্থানীয় নেতারা ছিল তারা আজকে আলাদা একটা গ্রুপ করে, আলাদা একটা পার্টি করে, যেটা তারা নাম রাখেন নিখিল ভারত মুসলিম লীগ। ঠিক আছে, 1906 সালে 30শে ডিসেম্বর, তারিখটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটার প্রতিষ্ঠা করেন কে, প্রতিষ্ঠাকারী ব্যক্তির নামটা অনেক ইম্পর্টেন্ট, স্যার সলিমুল্লাহ। কারণ স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখেছিলেন, আমরা জানি। ঠিক আছে, এজন্য স্যার সলিমুল্লাহ নামটাও অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাবো এটার প্রথম অধিবেশন কিংবা প্রাদেশিক যে মন্ত্রিসভা সেটা গঠন করেন কে, এই নামগুলো কিন্তু সাইমালটেনাসলি ইম্পর্টেন্ট। ফজলুল হক প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। এইটা কিন্তু হিস্ট্রির পরবর্তী একটা পার্টে গিয়ে আমরা দেখব যে মুসলিম লীগের নেতা ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয় কোন কালে, এটা আমরা হিস্ট্রির একটা পার্টে গিয়ে দেখব। ঠিক আছে, আচ্ছা, একজন মনে হয় একটু ঢুকতে চাচ্ছে, আমরা একটু 1 মিনিট সময় নিই, তাকে একটু লিঙ্কটা আমরা দিয়ে নিই। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু রেসপন্স করেন যদি। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মাইকটা অন করলে একটু জিজ্ঞেস করলেই হবে যে ভাই এই পার্টটা বুঝি নাই। ঠিক আছে, অলরাইট, আমরা মুসলিম লীগের এই পার্টটা জানলাম। এরপরে কংগ্রেস পার্টি কিংবা ভারতের জাতীয় কংগ্রেস এই নামে যে পার্টিটা 1885 সালে তৈরি হয়, প্রতিষ্ঠিত হয়, সেই পার্টিটা কেন এটার সাথে প্রাসঙ্গিক, কেননা
ভারতের যত স্বাধিকার আন্দোলন ছিল কিংবা ভারতকে স্বাধিকার আন্দোলনের পরবর্তী সময় দেশ বিভাগের যত আন্দোলনগুলো করা হয় প্রত্যেকটার ক্ষেত্রে কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ নাম এবং কংগ্রেসের লিডারগুলো এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই জন্য 1905 সালের আগে হলো কংগ্রেস এখানে প্রাসঙ্গিক আলোচনা। 1885 সালে কংগ্রেস গঠিত হয়, এটা ইম্পর্টেন্ট এখানে অবজেক্টিভ। এবং এটার পাশাপাশি এই কংগ্রেস প্রতিষ্ঠার আগে একটা কাজ হয়, সেটা হচ্ছে তারা পার্টি গঠনের আগে তারা বিভিন্ন নেতারা মিলে চিন্তা করেছিল যে তারা একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করবে। সেই জন্য যেসব শিক্ষিত সম্প্রদায় ছিল সেই শিক্ষিত সম্প্রদায় মিলে 1876 সালে একটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং সেটা হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠার আগে। পরবর্তী গিয়ে 10 বছর পরবর্তী গিয়ে তারা কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এবং কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ বিরোধী যে নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে অধিকার আদায়ের আন্দোলন, সেটা তারা কংগ্রেস থেকে তাদের উদ্দেশ্য ছিল। প্রতিষ্ঠাতার আলোচনাটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কংগ্রেস শুরু হয়, সেই শুরুর ক্ষেত্রে কিন্তু ইংরেজরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ ইংরেজের যেসব প্রো ইন্ডিয়ান যেসব মানুষরা ছিল কিংবা যেসব অফিসাররা ছিল তারা কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং তার মধ্যে প্রতিষ্ঠাতার যে নামটা সেটা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান ভিউম, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি এবং সেক্রেটারি হবেন ভারতীয় এবং ব্রিটিশ, এবং মানে হচ্ছে ব্রিটিশ এবং ভারতীয় সকলেই মিলে এই পার্টিটিকে তারা চালাবে বলে তারা একটি চুক্তি তারা স্বাক্ষর করেন প্রতিষ্ঠাকালে। এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিল? প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল একজন বাঙালি বলে এই নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে একজন বাঙালি কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তার নাম হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম অধিবেশন হয় 1885 সালে বোম্বেতে, এটাও একটি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। আচ্ছা, এরপরে আমরা জানলাম যে মুসলিম লীগ এবং কংগ্রেস প্রতিষ্ঠা হলো এবং বঙ্গভঙ্গ হওয়ার পরে হিন্দু গোষ্ঠী থেকে একটা চাপ আসা শুরু করলো, ঠিক আছে। এবং মুসলিম গোষ্ঠীও চারা ছিল যে তারা হিন্দু গোষ্ঠী থেকে আলাদাভাবে তারা আন্দোলন করবে, যার কারণে তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করলো। তারপরে কি হয়? তারপরে হয় যেটা হচ্ছে স্বদেশী আন্দোলন নামে আমরা একটা মুভমেন্ট দেখতে পাই। সেই মুভমেন্টের নেতৃত্ব দেয় হচ্ছে হিন্দু নেতারা। বেসিক্যালি হিন্দু নেতারা মনে করে যে ইংরেজরা বঙ্গভঙ্গ করে আজকে বাংলাকে ভাগ করার একটি ষড়যন্ত্র করছে এবং এখানে বিভিন্ন গোষ্ঠীকে তারা বঞ্চনা স্বীকার করতে চায়। এই জন্য তারা স্বদেশী আন্দোলন নামে একটা মুভমেন্ট ক্রিয়েট করে। এবং সেই মুভমেন্টের প্রথম যে তারা মুভমেন্টটা স্টার্ট করে সেটা হচ্ছে তারা মনে করে যে আমরা বিদেশি পণ্যকে বর্জন করব, অর্থাৎ ইংরেজি কোনো পণ্য আজকে আমরা ব্যবহার করব না। আপনারা খেয়াল করবেন যে ওই সময়ে যে মহাত্মা গান্ধী তিনি আজকে চরকা চালিয়ে যে মুভমেন্টের একটি প্রতীকী স্টার্ট করে সেটা কিন্তু এই স্বদেশী আন্দোলনেরকে অনেক বেশি প্রভাব বিস্তার করে। অর্থাৎ আজকে বাঙালি জাতিকে তারা স্বনির্ভর হওয়ার একটি আন্দোলন, এই আন্দোলনের মূল কথা ছিল। আচ্ছা, স্বদেশী আন্দোলন গড়ে ওঠে কিসের প্রেক্ষিতে? বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। আমরা একটু আগেই জানলাম যে হিস্টোরিক্যাল লিঙ্ক এটির সাথে রয়েছে। এবং নেতৃত্ব দেন কে? এই আন্দোলনটি শুরু করেন হচ্ছে বরিশালের চারণ কবি মুকুন্দ দাস। তিনি যে কাজটা করেন তিনি হচ্ছে বিভিন্ন গান গেয়ে গেয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে যে পুঁথির গানগুলো রয়েছে সেই গানগুলো গেয়ে তিনি একটি মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আন্দোলনের প্রবক্তাগুলো কারা ছিলেন? অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বীর সাভারকর, ঠিক আছে। তার পাশাপাশি মহাত্মা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস যে নেতারা রয়েছে তারাও কিন্তু আন্দোলনের প্রবক্তা হিসাবে আমরা জানবো। এবং স্বদেশী আন্দোলনের বিপ্লবীগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। সেই বিপ্লবীগুলো আমরা অনেকেই চিনি, যেমন কিনা মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াজেদ্দার, ভগৎ সিং, প্রফুল্ল চাকি, এই নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই জন্য কিছু ইভেন্টকে আমরা এখানে আজকে বুলেট মার্কিং করেছি। সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের অস্ত্রলা লুণ্ঠন করে কবে, সেই তারিখটা আমাদের মনে রাখতে হবে। এবং তার পাশাপাশি যে প্রীতিলতা ওয়াজেদ্দার আছে তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই স্বদেশী আন্দোলনে। সেই প্রীতিলতা ওয়াজেদ্দার চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করে। তার পাশাপাশি দুইটা ইনফরমেশন আমাদের এখানে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে প্রীতিলতা ওয়াজেদ্দার কিন্তু ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেই মুভমেন্টের সর্বপ্রথম শহীদ নারী, ঠিক আছে। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। একজন একটু ঢুকতে চাচ্ছে, আচ্ছা।
এখানকার ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম শহীদ নারী এক, এবং দ্বিতীয়ত তিনি কিন্তু শহীদ হয়নি। প্রীতিলতা ওয়াদ্দেদার যখন ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করে, তখন তিনি যখন ইংরেজ বাহিনীর হাতে ধরা পড়ে, তখন কিন্তু তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যখন কিনা জানতে পাই যে এই মুভমেন্টগুলোতে ক্ষুদিরাম বোস কিংবা হচ্ছে মাস্টারদা সূর্য সেন, তারা কিন্তু ধরা পড়ে যায় এবং তাদের ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসির তারিখগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এই আন্দোলনটির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শক্তিকে উৎখাত করা, এবং সশস্ত্র বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল ঢাকার যে অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতি একটি সমিতি তারা ছিল, তারা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছিল। এবং আমাদের এই স্বদেশী আন্দোলনের যে মুভমেন্টটা, এটাকে কিন্তু আরেকটু ইন ডিটেলস পড়তে হবে। মানে হচ্ছে আমি এখানে অনেক ইম্পর্টেন্ট যে অবজেক্টিভগুলো সেটাকে আজকে হাইলাইট করেছি, কিন্তু তার পাশাপাশিও যেমন কিনা বললাম যে এই ক্যারেক্টারগুলো মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, তাদেরও কিছু ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকে আমাদের আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এর পরের ইভেন্টটা হচ্ছে বঙ্গভঙ্গ যে 1905 সালে হয়, সেটি কিন্তু আবার ঠিক 6 বছর পরে বঙ্গভঙ্গ রদ বা বঙ্গভঙ্গর যে প্রস্তাবটি দিয়েছিল, সেই প্রস্তাবটি আবার নাকচ হয়ে যায়। হ্যাঁ, সেই প্রস্তাবটি নাকচ হওয়ার পিছনে একটি বড় আন্দোলন আমরা করেছিল হিন্দু সম্প্রদায়। এটা কিন্তু আমরা একটু আগেই বলেছিলাম যে হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গ রদের আন্দোলন করে। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট যে অবজেক্টিভ সেটা একটু অফ টপিক, তারপর এখানের সাথে আমরা পড়ব। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদের প্রস্তাবের জন্য আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে, সেটি কিন্তু তিনি 1905 সালে রচনা করেন, এবং সেটি করেছিলেন বঙ্গভঙ্গ রদের পক্ষে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট দুইটা লাইন রয়েছে, সেটা হচ্ছে কত সালে বঙ্গভঙ্গ রদ হয়, 1911 সাল, এবং বঙ্গভঙ্গ রদ কে করেন, সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ করেন। এবং তার পাশাপাশি আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ এখানে রয়েছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনের যে কমিটিটা করা হয়, যে কমিশন গঠন করা হয়, সেইটার নাম কি ছিল? নাথান কমিশন। এবং সেই নাথান কমিশনের সাথেও কিন্তু লর্ড হার্ডিঞ্জ যুক্ত ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ইভেন্ট সেটা হচ্ছে 1905 থেকে 1911 পর্যন্ত আমরা ঘটনাগুলো জানলাম, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়। কিন্তু তার আগেও একটা সংস্কার আইন আসে, সেই আইনটার নাম হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন। এই নামটা যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের এখানকার অবজেক্টিভগুলো মনে থাকবে। কিভাবে? মরলি মিন্টো ছিল 1909 সালের যে ভারতের যে বড় লাট বা ভারত সচিব ছিল, তার নাম ছিল মরলি মিন্টো, এবং তিনি একটি সংস্কার আইন করেন, যেটা কিনা 1909 সালে। এটার মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু জেনে ফেলতে পারছি। আচ্ছা, তিনি কেন এই আইনটা করেন? সেই আইনটার মধ্যে কি ছিল? সেই আইনটার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট লাইন ছিল, সেটা হচ্ছে এই আইনের মধ্য দিয়ে মুসলমানগণ পৃথক নির্বাচনের অগ্রাধিকার প্রাধান্য পায় এক, এবং দ্বিতীয়ত হচ্ছে এই আইনের মধ্য দিয়ে রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের অগ্রাধিকার দেয়া হয়েছিল। এই আইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই আইনটার মধ্যেই আমরা কয়েকটা জিনিস কিন্তু জেনে ফেলতে পারছি যে মরলি মিন্টো ছিল হচ্ছে বড়লাট, এবং 1909 সালে হয় কি জন্য হয়? মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। ঠিক আছে? অলরাইট, এর পরবর্তী যে চুক্তিটা আমরা কিন্তু অলরেডি জেনে ফেলছি যে ওই সময়কালে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে নানা কারণেই ঝামেলা চলছিল, এবং তাদের মধ্যে সমঝোতায় আনাটা অনেক মুশকিল ছিল। সেই জন্য 1916 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটার নাম ছিল লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কেন? কারণ সেই সময় ভারতের লখনৌতে এটি স্বাক্ষরিত হয়, এবং সেই চুক্তিটির সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম সম্প্রীতি এবং সমঝোতার মূল্যবান দলিল। সেই মুসলিম বাহিনী অর্থাৎ মুসলিম লীগ এবং হিন্দুদেরকে যারা রিপ্রেজেন্ট করে কংগ্রেস, এই দুইটি পার্টি থেকে নেতারা এসে একসাথে সেই চুক্তিটি স্বাক্ষর করেন 1916 সালে। সেই জন্য এই চুক্তিটার নাম হচ্ছে লখনৌ চুক্তি, এবং এই চুক্তিটা কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তরুণ নেতা মুসলিম লীগের পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন, তার নাম কিন্তু একে ফজলুল হক, তিনি কিনা বাঙালি ছিলেন। ঠিক আছে, সেটা হচ্ছে 1916। এর পরবর্তী ইভেন্ট, সে পরবর্তী ইভেন্টটা হচ্ছে 1919। এই ইতিহাসের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সাল, এটা কিন্তু আমরা বারবার দেখব। আচ্ছা,
1919-এ কি হয়? 1919-এ একটা খেলাফত দিবস বা খেলাফত যে আন্দোলনটা, সেটা 1919-এ আমরা দেখতে পাই। সেই খেলাফতের আন্দোলনটা কিসের জন্য হয়? সেটা হচ্ছে এই যে 1916 সালে হিন্দু মুসলিমরা একসাথে চুক্তি স্বাক্ষর করে, এটার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় তারা কিন্তু একই প্ল্যাটফর্মে আসার জন্য একটা সুযোগ খুঁজতে থাকে। এবং সেই সুযোগের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা ছিল যে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে তারা আজকে চায় যে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করবে, এবং সেই আন্দোলনের নাম ছিল খিলাফত আন্দোলন। আচ্ছা, এবং সেই আন্দোলনের কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা আরেকটা ইভেন্টের সাথে লিঙ্ক করব, এবং তার পাশাপাশি সেইটার জন্য ইম্পর্টেন্ট কিছু অবজেক্টিভ হচ্ছে বিশ্বযুদ্ধে তুরস্ক যোগদান দিয়েছে এবং তুরস্কের নবজাগরণের সূচনা করেন কি কামাল আতাতুর্ক, এবং কামাল আতাতুর্ক ছিলেন তুরস্কের নেতা। ঠিক আছে, এই এই ইভেন্টগুলো আমরা আরেকটা ইভেন্টের সাথে লিঙ্ক করব, ঠিক একটু পরেই আপনারা জানবেন। খিলাফত সভা অনুষ্ঠিত হয় কত সালে, এটি কিন্তু ইম্পর্টেন্ট। এবং তারপরে বেঙ্গল প্যাক্ট, বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় 1923 সালে। এটার মধ্যেই, নামের মধ্যেই আমরা জানতে পারবো যে বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়। বেঙ্গল প্যাক্ট ঠিক কী কারণে হয়? সেই কারণটি হচ্ছে খিলাফত এবং অসহযোগ আন্দোলন, এটির গতি ত্বরান্বিত বা ঐক্যের প্রশ্নে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট। এই যে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় তারা একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা যুক্ত হতে চেয়েছিল, এবং সেই যুক্ত হওয়ার জন্য তারা একটি চুক্তি স্বাক্ষর করে, আবার সেই চুক্তিটির নাম ছিল বেঙ্গল প্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, কার নেতৃত্বে এটি স্বাক্ষরিত হয়? সেটি হচ্ছে চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আরেকটি ইম্পর্টেন্ট যে জায়গা, সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা দেশবন্ধু নামে খ্যাত যে ব্যক্তি, সেটি কিন্তু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এটা কিন্তু আমরা এর পাশাপাশি জেনে নেব যে ইম্পর্টেন্ট একটি অবজেক্টিভ, সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাসকে কি নামে ডাকা হয়? তাকে কিন্তু দেশবন্ধু হিসাবে রাখা হয়, কেননা তিনি দুটি সম্প্রদায়ের যে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, সেটি তিনি একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, দেশবন্ধু। এর পরবর্তীতে বঙ্গভঙ্গ বাতিল পরবর্তী হিন্দু মুসলিম ঐক্যের পুনরায় উন্মোচিত হয়েছিল যে চুক্তির মাধ্যমে বেঙ্গল প্যাক্ট। ঠিক আছে, আমরা এটা জানলাম। এরপরে এই যে তিনটি, এই পেজে আমরা দেখতে পাচ্ছি ভারত শাসন আইন 1919, রাওলাট আইন 1919 এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919। এই তিনটা ইভেন্ট কিন্তু একই সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? এটা আমরা জানবো। সেই কারণটা হচ্ছে 1919, আপনারা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে 1919 সালের দিকে কিন্তু প্রথম যে বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধ শেষের দিকে আসে, কিংবা বিশ্বযুদ্ধটা শেষ হয়। এবং যখন বিশ্বযুদ্ধ চলে, তখন যে ব্রিটিশ সরকার থেকে বলা হয়েছিল যে ভারতের যেসব নাগরিক রয়েছে তারা যদি ব্রিটিশ বাহিনীর সাথে যুক্ত হয়, তারা যদি ব্রিটিশদের পক্ষ হয়ে যুদ্ধ করে, তাহলে তারা এই বঙ্গ রাজ্যকে কিংবা তারা এই ভারত মুলুককে আলাদা করে দিবে, একটা আলাদা রাজ্য বলে ঘোষিত করবে। এই জন্য এই শর্তে তারা হচ্ছে ভারতীয় নাগরিকদেরকে যুদ্ধের জন্য তাদের ব্রিটিশ যে বাহিনী ছিল তাদের পক্ষে নিয়ে যায়, কিংবা তাদের পক্ষে যুদ্ধ করে। ঠিক আছে, এবং যখন যুদ্ধটি শেষ হয়, তখন তারা যে কাজটা করে, একটা ভালো কাজ করে এবং একটা খারাপ কাজ করে। ঠিক আছে, এই দুইটা কাজ হচ্ছে দুইটা আইন নামে পরিচিত। এক নম্বর হচ্ছে ভালো কাজটা যেটা করে, সেটা হচ্ছে শাসন আইন 1919, এবং যে বিশ্রী কাজটা যেটা করে সেটা হচ্ছে রাওলাট আইন 1919। ঠিক আছে, ভালো কাজটা কি করে? যখন 1919 সালে যুদ্ধ শেষ হয়, তখন যে ওই সময়ের যে ভারতীয় কমিশনার ছিল, কিংবা ভারতীয় যেসব দায়িত্বে যে লোকটি ছিল, তার নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। হ্যাঁ, মন্টেগু চেমসফোর্ড ছিল ওই সময় দায়িত্বরত ব্যক্তি, এবং তিনি একটি আইন জারি করেন যার নাম তিনি দেন যে ভারত শাসন আইন 1919। হ্যাঁ, এবং ভারত শাসন আইন আরেকটি নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919, তার নাম অনুসারেই। ঠিক আছে, তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে মুসলিম ও কংগ্রেস শাসনের উপর জোর দিলে ব্রিটিশ ভারত সংস্কার। আচ্ছা, তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে ভারত শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ তৈরি করে তিনি একটি করে দেন, যে আইনের মধ্য দিয়ে ভারত শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ তৈরি করে দেন। অর্থাৎ
এই ভারত মুলুকের জন্য তিনি একটি আলাদা আইন পরিষদ গঠন করে দেন, যেটা হচ্ছে এই আইন পরিষদ ঠিক করবে যে এই মুলুকের কিংবা এই রিজিয়নের আইনগুলো কি কি ভিত্তিতে তৈরি হবে। সেজন্য একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ তিনি এই 1919 সালে করে দেন, যেটার নাম হচ্ছে ভারত শাসন আইন 1919। ঠিক আছে, এবং এটি কে করেন, সেটি করেন হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। এটি হচ্ছে 1919 পরবর্তী একটি ভালো কাজ। 1919 সালে যে মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটা আমরা একটু জানবো এখন। সেটি হচ্ছে যখন এসে 1919 সালের দিকে আহ, বা যুদ্ধ শেষের পরবর্তী সময়ে যখন কিনা এই যে মহাত্মা গান্ধী কিংবা জওহরলাল নেহেরু তারা চাচ্ছিল যে তাদের কথা মতো আমাদের এই ভারত রিজিয়নটাকে, ভারত পাকিস্তান এই রিজিয়নটাকে আলাদা রাষ্ট্র বলে ঘোষণা দিবে, এবং সেটি করতে তখন ব্রিটিশ সরকার অস্বীকৃতি জানায়। ঠিক আছে, তিনি তখন সেটি অস্বীকৃতি জানালে সেই যে 1911 সালে যে স্বাধিকার আন্দোলন শুরু হয় 1906 সালের দিকে, সেই স্বাধিকার আন্দোলন কিন্তু আবার নতুন রূপে আমরা দেখতে পাই, এবং সেই জন্য সেটিকে দমন করার জন্য তারা একটি আইন প্রণয়ন করেন। সেই আইনটার নাম হচ্ছে রাওলাট আইন। এটি একটি বিশ্রী আইন, যেটি কিনা আমরা যদি ফ্র্যাঙ্কলি বলি সেটা হচ্ছে বাংলাদেশের যে 2018 সালে কিংবা 17, 18, 16 সালের দিকে করা যে তথ্য প্রযুক্তি আইন, সেটার সাথে কিন্তু অনেকটা মিলে যায়। হ্যাঁ, কিভাবে মিলে যায়, এইখানে সেই আইনটা কি করা হয়, সেই আইনটা হচ্ছে যে সরকার বিরোধী যে কোনো প্রচারণায়, ঠিক আছে, দণ্ডনীয় অপরাধ বলে তিনি চিহ্নিত করেন, এবং যে কোনো সাক্ষ্য ছাড়া, যে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে কোনো সন্দেহভাজনকে তারা উঠিয়ে নিয়ে যেতে পারে, এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা তারা জারি করতে পারবে। ঠিক আছে, এটি হচ্ছে রাওলাট আইন। এবং এই আইনকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার বাঙালির যেসব কিংবা ভারতের যেসব বড় বড় শীর্ষস্থানীয় নেতারা ছিল তাদেরকে কিন্তু তারা জেলবন্দি করে ফেলে এই আইনের আন্ডারে। এবং সেই আইনকে এই জন্য আমরা কালা আইন নামে জানি। এটি আমাদের এই ভারতের অধ্যায়ের একটি কালো অধ্যায়, সেজন্য আমরা এটিকে কালো আইন নামে জানি। ঠিক আছে, এই কাজটি তারা তখন করে, এবং এই আইনটি যখন তারা করে তখন এই যে বিভিন্ন নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে তারা আজকে জেলে বন্দী করছিল, তখন তখন যে কাজটা হয়, তখন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, যত কংগ্রেস শীর্ষস্থানীয় নেতারা ছিল তখন তারা বিভিন্ন জায়গাতে আন্দোলন শুরু করে। এবং সেই আন্দোলনের একটা মুভমেন্ট ছিল যে পাঞ্জাবের যে জালিয়ানওয়ালা বাগ ছিল, বা এটিকে আরেক নামে আমরা চিনি অমৃতসর। ঠিক আছে, অমৃতসরে তারা একটি মুভমেন্ট ক্রিয়েট করে, এবং সেই মুভমেন্টটি যখন পাঞ্জাবের অমৃতসরে হয় তখন 1919 সালের 13ই এপ্রিল সেই ব্রিটিশ বাহিনী সেখানে একটি ম্যাসাকার করে, অর্থাৎ একটি হত্যাযজ্ঞ চালায়, সেখানে একটি গণহত্যা হয়। সেই জন্য সেটি কিন্তু আমাদের এই পার্টটিতে অনেক ইম্পর্টেন্ট একটি ইভেন্ট। আমরা ইউসিসি কিংবা অন্যান্য যেসব বই রয়েছে সেই বইটিতে কিন্তু আমি এই পার্টটা পাইনি, কিন্তু তারপরও আমি এটিকে এখানে ইনক্লুড করে দিয়েছি, কারণ জালিয়ানওয়ালা বাগ নিয়ে একটা অবজেক্টিভ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পেয়েছি একবার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে, তাই এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। ঠিক আছে, এইটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে, সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের ঠিক পরপরই, ঠিক ওই দিনই রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধিটা পরিত্যাগ করেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে 1913 সালে তিনি যে নোবেল পুরস্কার পান, এবং সেই নোবেল পুরস্কারের জন্য ঠিক তার 2 বছর পরে সেখানকার ইংরেজ যে কিং রয়েছিল, জর্জ 5 নাম বোধহয় তার, সেই ইংরেজ কিং তাকে নাইটহুড উপাধি দান করে, যেটা কিনা 1915 সালে। এবং ঠিক 1919 সালে এই অমৃতসর মেসাকার হওয়ার পরে ওই দিনই রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইটহুড উপাধি পরিত্যাগ করেন। এটা কিন্তু এটার সাথে একটি ইম্পর্টেন্ট ইভেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ 1919 সালে এই যে 3টা ইভেন্ট, এবং তার পাশাপাশি কি জানলাম একটু আগে, খিলাফত যে আন্দোলন সেটাও কিন্তু 1919 সালেই হয়। এই 4টা ইভেন্ট কিন্তু একটা আরেকটার সাথে জড়িত এবং একটা আরেকটার পরিপূরক হিসাবে কাজ করে। ঠিক আছে, অলরাইট। এরপরও একটা বড় টাইম 1919 থেকে 1935 সাল, এর মধ্যে কিছু ইভেন্ট সেটা কিনা আমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না। 1935 সালে আরেকটি ভারত শাসন আইন
প্রণয়ন করা হয়। সেটিকে কে করে? লর্ড ওয়েলিংটন। আপনারা কিন্তু লর্ড ওয়েলিংটনের নাম অনেকবার শুনে থাকবেন বিভিন্ন ইতিহাসের পাতায়। লর্ড ওয়েলিংটন একটা ইম্পর্ট্যান্ট নাম, সেই জন্য এই নামটিও আমাদের মনে রাখতে হবে যে ৩৫ সালে ভারত শাসন আইন প্রবর্তন করে কে? লর্ড ওয়েলিংটন। আচ্ছা, এই শাসন আইনে কি হয়? এটি মূলত একটি সংস্কার আইন, অর্থাৎ ১৯১৯ সালে যে শাসন আইনটি প্রণয়ন করা হয়েছিল তার একটি সংস্কার স্বরূপ ১৯৩৫ সালে লর্ড ওয়েলিংটন ভারতের এই শাসনটিকে একটি পরিপূর্ণ বিধান বা একটি সংবিধান আকারে তিনি রচনা করেছিলেন, এবং সেই জন্য এটিকে আলাদা একটি অ্যাক্ট হিসাবে আমরা ইতিহাসের পাতায় জানব। আচ্ছা, যে আইনের মধ্য দিয়ে বার্মা মিয়ানমার ভারতবর্ষ থেকে পৃথক হয়ে যায়। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, সেটা হচ্ছে বার্মা মিয়ানমার কিন্তু ১৯৩৫ সাল পর্যন্ত এই রিজিয়নের আন্ডারে ছিল। ১৯৩৫ সালে গিয়ে বার্মা এবং মিয়ানমার ভারতবর্ষ থেকে পৃথক হয়ে যায়। আচ্ছা, নারীরা ভোটাধিকার পায় কবে? এই উপমহাদেশে নারীদের ভোটাধিকার পায় ১৯৩৫ সালে। এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। আচ্ছা, বিহার এবং উড়িষ্যা নামে দুটি প্রদেশ সৃষ্টি হয়। বঙ্গভঙ্গের পরে আমরা কিন্তু একটু আগে জেনেছিলাম যে ১৯০৫ সালের বঙ্গভঙ্গটাকে প্রথম বঙ্গভঙ্গ ধরা হয়, দ্বিতীয় বঙ্গভঙ্গ ধরা হয় ১৯৪৭ সালে। কিন্তু তারপরও ১৯৩৫ সালে যেই বিহার এবং উড়িষ্যা নতুন প্রদেশ হিসাবে ইন্ট্রোডিউস হয়, সেটিকে কিন্তু বঙ্গভঙ্গের আন্ডারে নেওয়া হয় না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেটি আলাদা একটি প্রদেশ হিসাবে যুক্ত হয়, এবং সেই প্রদেশ হওয়ার জন্য যে কাজটি হয় সেটা হচ্ছে আরেকটি নতুন ভাইসরয় সেখানে নিযুক্ত করা হয়। এতটুকুই সেখানে আমরা জানবো সেটির জন্য। অর্থাৎ ১৯১৯ পরবর্তী সময় ১৯৩৫, এই ৩৫ সাল থেকে আমরা এটি জানলাম। ঠিক আছে, ৩৫-এর পরবর্তী যে ইভেন্টটা সেটা হচ্ছে ১৯৩৭ সাল। ৩৭ সালে কি হয়? ৩৭ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৩৭ সালে। এবং এই ৩৭ সালে নির্বাচন করে কারা কারা? এই ৩৭ সালে কিন্তু কংগ্রেস, মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি সহ আরও অনেকগুলো পার্টি এখানে এই নির্বাচনটি করে। আমরা জেনেছিলাম যে মুসলিম লীগের একজন অগ্রণী ভূমিকা পালন করেছিল কে? অগ্রণী ভূমিকা পালন করেছিল এ.কে. ফজলুল হক। কিন্তু সেই এ.কে. ফজলুল হকই সেই নির্বাচনের আগে, অর্থাৎ ৩৭ সালে নির্বাচনের আগে তিনি একটি আলাদা পার্টি গঠন করেন। সেই পার্টিটির তিনি নাম দেন হচ্ছে কৃষক প্রজা পার্টি। ঠিক আছে, ১৯৩৭ সালের নির্বাচনে ঠিক এক বছর আগে ১৯৩৬ সালে তিনি তখন মুসলিম লীগ ছেড়ে একটি নতুন পার্টির ইন্ট্রোডিউস করেন। সেই পার্টির তিনি নাম দেন কৃষক প্রজা পার্টি, এবং তিনি সেটির প্রথম সভাপতি। এটি আমাদের জানতে হবে। আচ্ছা, ৩৭ সালের নির্বাচনে বিজয়ী পার্টিকে, ৩৭ সালে নির্বাচিত যে প্রতীকটি, ৩৭ সালের বিজয়ী পার্টি হচ্ছে সেই কৃষক প্রজা পার্টি, কিন্তু প্রথম নির্বাচনের, ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচিত পার্টি হচ্ছে কৃষক প্রজা পার্টি, এবং প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে এ.কে. ফজলুল হক। ঠিক আছে, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং তার পার্টির যে মার্কা বা প্রতীক, সেই প্রতীকটি ছিল হুক্কা প্রতীক। হ্যাঁ, এটিও কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। তিনি কত আসন লাভ করেন? ৩৫টি আসন। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, উপমহাদেশে প্রথম নারীরা ভোট দেন এই যে ঠিক অ্যাক্টের মাধ্যমে। ১৯৩৫ সালে নারীরা যখন ভোটাধিকার পায়, তার ঠিক ২ বছর পরে প্রথম নির্বাচনে নারীরা কিন্তু আজকে ভোট দিতে পারে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হিসাবে আমরা পড়ব। আচ্ছা, এরপরে তার যে কল্যাণমূলক কাজগুলো ছিল সেই কাজগুলোর মধ্যেও কিন্তু আমরা আলাদা করে জিনিসগুলো পড়ে ফেলবো। যেমন কিনা ইডেন গার্লস কলেজ তিনি প্রতিষ্ঠা করেন, তারপর হচ্ছে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা করেন, বিভিন্ন আইন তিনি প্রণয়ন করেন। এই আইনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ১৯৩৭ সাল, এর পরবর্তী ইভেন্টটা হচ্ছে ১৯৩৯ সাল। ১৯৩৯ সালের এই তত্ত্বটা আমরা মোটামুটি অনেকেই ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি। সেটা হচ্ছে কি? মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। তাকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বলা হয়, এবং সেটি কত সালে হয়? ১৯৩৯ সালে। তিনি কি বলেন? তিনি বলেন হচ্ছে হিন্দু এবং মুসলিম এই দুটি সম্প্রদায়কে নিয়ে দুটি ভিন্ন রাষ্ট্র গঠনের তিনি একটি প্রস্তাব করেন। ঠিক আছে, এবং সেই প্রস্তাবটি তিনি কেন করেন? তিনি প্রস্তাবটি কিন্তু খুব একটা খারাপ কারণে করেন না। তিনি দেখেন যে এই মুলুকে গত ৩-৪ দশক ধরেই হিন্দু এবং মুসলিমের মধ্যে বনিবনা হচ্ছিল না, এবং যার বেসিসে তিনি আজকে একটি প্রস্তাব করেন, সেটি হচ্ছে দ্বিজাতি তত্ত্বের একটি প্রস্তাব তিনি করেন। এতে বিরোধিতা কারা কারা করেন? এতে বিরোধিতা করেন হচ্ছে এ.কে. ফজলুল হক।
তিনি এবং বলিষ্ঠ কণ্ঠে বলেন যে না, এই দ্বিজাতি তত্ত্ব আমরা মানি না, এবং সেক্ষেত্রেও হিন্দুর অনেক বড় বড় নেতারাও কিন্তু এই দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করেছিল। ঠিক আছে, এটা আমরা ছোট করে জানলেই হবে যে মূল কথা কি ছিল, হিন্দু মুসলিম আলাদা জাতিসত্তা, এবং বিশ্বাসী কে ছিল না, একে ফজলুল হক। এবং আহ, এই যে তিনি বিশ্বাসী ছিলেন না, তারপরও তিনি একে ফজলুল হকের নামটা কেন এখানে লেখা হয়েছে, তার নামটি এখানে লেখা হয়েছে ঠিক পরের ইভেন্টটির জন্য। পরের ইভেন্টটিও আমরা জানি, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। একে ফজলুল হক, তাকে আমরা শেরে বাংলা নামে চিনি, তিনি হচ্ছে যে কাজটা করেন, তিনি বলেন যে না, আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী না, কিন্তু তারপরও মুসলমানদের উন্নয়নের জন্য, ঠিক পার্টিকুলারলি কোন মুসলমান, পূর্ব বাংলার মুসলমানের জন্য, অর্থাৎ পূর্ব বাংলার মুসলমানের উন্নয়নের জন্য তিনি চান যে এখানে একটি আলাদা প্রদেশ হোক এবং এখানে আলাদা একটি রাষ্ট্র গঠন হোক। ঠিক আছে, এই জন্য উনি 1940 সালের 23শে মার্চ পাকিস্তানের লাহোরে একটি সম্মেলনে তিনি এই প্রস্তাবটি করেন, যেটা কিনা লাহোর প্রস্তাব নামে ইতিহাসের পাতায় আমরা জেনে থাকব। সেটিও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এইখান থেকে এই অবজেক্টিভলি জানলে আমরা মোটামুটি এখান থেকে এই টপিকটি কভার করতে পারবো। এর পরবর্তীতে 1940 সালের আচ্ছা সরি, আমার একটু মিস্টেক হয়েছে, এখানে 1987 হবে না, 1947 হবে। আমি পিডিএফটা যখন দিব তখন এটা ঠিক করে দিব। আচ্ছা, ভারত স্বাধীনতা আইন, অর্থাৎ ওই সময়টা থেকে 1940 থেকে 1947 এই সময়ে কিন্তু অনেকগুলো কনভারসেশন ক্রিয়েট হয়, অর্থাৎ এই দেশটাকে ভাগ করার জন্য, কিংবা পাকিস্তানের যে টেরিটরিটি তারা হচ্ছে আস্তে আস্তে গুটিয়ে নিতে শুরু করে। এই জন্য তারা একটি আইন প্রণয়ন করে, যে ভারতের স্বাধীনতা আইন। এবং সেই স্বাধীনতা আইনটা কবে ছিল? 1947 সালের 18ই জুলাই। এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে এটি তারা তখন এই আইনটা পাশ করেন, যে তখন তারা দেশ বিভাগ করে ফেলবেন এবং এই রিজিয়ন থেকে তারা এই শাসনকর্ম আজকে গুটিয়ে তারা চলে যাবে, এবং সেটির নাম হচ্ছে ভারত স্বাধীনতা আইন। ঠিক আছে, এই তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা হাইলাইট করে রাখবেন এবং তারিখটা মনে রাখবেন। ঠিক আছে, এবং 1947 আমরা চলে গিয়েছি। 47 হচ্ছে দেশ বিভাগ এবং পাকিস্তান। এখানে বেশ কিছু অবজেক্টিভ আমরা ডিস্টিংটিভলি পড়ব। সেটা হচ্ছে, দেখেন, কবে পাকিস্তান রাষ্ট্র শুরু হয়? 14ই আগস্ট 1947। কবে ভারত রাষ্ট্র সৃষ্টি হয়? 15ই আগস্ট 1947। পাকিস্তানের রাজধানী ছিল করাচি, ভারতের রাজধানী ছিল নয়াদিল্লি। এবং এখানে কিছু ব্যক্তিগর্ব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম গভর্নর কে ছিল ভারতের? প্রথম গভর্নর ছিল লর্ড মাউন্টেন ব্যাটেন, প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, প্রথম প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে পাকিস্তানেরও এই ব্যক্তিবর্গ ইম্পর্টেন্ট, যেমন কিনা পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন। বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। কোন সময়ে? ভাষা আন্দোলনের সময়। ঠিক আছে, যেমন কিনা ভাষা আন্দোলনের সময় খাজা নাজিমুদ্দিন ছিল এই পূর্ব বাংলার প্রধানমন্ত্রী। 47 সালের দেশভাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। এই প্রত্যেকটি কিন্তু আলাদা ইনফরমেশন হিসাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, পাকিস্তান রাষ্ট্র শুরু হলো, এরপরে পাকিস্তান গণপরিষদে প্রথম অধিবেশন কবে হয়? এই তারিখটা আমাদের মনে রাখতে হবে, সেটি হয় করাচিতে 23শে ফেব্রুয়ারি 1948 সাল। এবং প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় পাকিস্তান রাষ্ট্রটা যখন পরিচালিত হয়, অর্থাৎ 47 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তারও কিন্তু অনেক বছর পর গিয়ে সেই প্রজাতন্ত্র বা শাসনতন্ত্রটা কার্যকর হয়। তারা একটি প্রতিপূর্ণ শাসনতন্ত্র তারা কায়েম করে কি অনেক বছর পরে গিয়ে। এবং আমরা জানি ইতিহাসের পাতায় পাকিস্তান যখন শাসন করেছে আমাদের, তারা বারবারই কিন্তু সামরিক শাসন বা কিংবা মার্শাল ল তারা কিন্তু জারি করে। এবং সেই দুইটি মার্শাল লর তারিখগুলো এবং কারা কারা করেন এটি কিন্তু ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে ইস্কান্দার মির্জা, আর একটা হচ্ছে ইয়াইয়া খান। কবে করে? 58 সালে এবং 69 সালে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের দেশ বিভাগ এবং পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ, এবং আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের সাথেও কিন্তু একটা বড় ইভেন্ট। আওয়ামী লীগ কখন প্রতিষ্ঠিত হয়? আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় 1939 সালে, 49 সালে, অর্থাৎ দেশ বিভাগের ঠিক 2 বছর পরে। কারা কারা করে? এই যে মুসলিম লীগের যারা নেতা ছিল, অর্থাৎ সেই সময় কিন্তু ভারত আলাদা হয়ে গিয়েছে, ভারতে যেসব কংগ্রেসের নেতারা ছিল তখন তারা তাদের রাষ্ট্র গঠনে ব্যস্ত। এবং যখন পাকিস্তান গঠন হয়, এবং সেক্ষেত্রে পূর্ব বাংলার উন্নয়নের জন্য মুসলিম লীগকে তারা ত্যাগ করে, কেননা মুসলিম লীগ তখন অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন আমরা দেখেছিলাম যে শেরে বাংলা একে ফজলুল হক তখন কৃষক প্রজা পার্টি করে, কিংবা ন্যাপ সহ অন্যান্য পার্টিগুলো তখন কিন্তু অ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা, সেই জন্য তখন সেই সব নেতাগুলো মিলে, অর্থাৎ বাংলার এই মুলুকের সকল নেতারা মিলে, সকল নেতারা মিলে
একটা সেকেন্ড। হ্যাঁ, সকল নেতারা মিলে, অর্থাৎ সেই নেতাদের মধ্যে কারা ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, সেই নেতারা মিলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। এবং সেটির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? আব্দুল হামিদ খান ভাসানী। এবং বঙ্গবন্ধু এই সময় কি দায়িত্ব পালন করেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালে কিন্তু তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। এবং বঙ্গবন্ধু ঠিক কত সালে সভাপতি নির্বাচিত হয়? তিনি নির্বাচিত হয় 1966 সালে, আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়। আচ্ছা, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে এই যে আওয়ামী মুসলিম লীগ, এই নামটি থেকে মুসলিম শব্দটি কবে বাদ দেওয়া হয় এবং সেই বাদ দেওয়ার পিছনে কারণটা কি ছিল, এটা হচ্ছে এখানে আমরা পড়বো। সেটা হচ্ছে 1954 সালে নির্বাচনে বিজয়ের পরে 55 সালে তৃতীয় কাউন্সিলে দেখা যায় যে তারা তখন এই পার্টিটির মধ্যে একটি ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি তখন তারা অ্যাপ্লাই করতে চায় এবং সেখানে অন্যান্য ধর্মাবলম্বী বড় বড় নেতারাও কিন্তু সেই পার্টিতে তখন যোগ দিতে থাকে। এবং সেই জন্য 1955 সালের কত তারিখে, তারিখটা হচ্ছে এই কাউন্সিল, অর্থাৎ তৃতীয় কাউন্সিল যখন বসে 21 থেকে 23 অক্টোবর, তখন তারা আওয়ামী মুসলিম লীগকে নাম পরিবর্তন করে নাম রাখেন আওয়ামী লীগ। ঠিক আছে, এই পর্যন্ত এই ইভেন্টটা আমরা জানলাম। এর পরবর্তী ইভেন্ট হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। এতক্ষণ পর্যন্ত যেই ইনফরমেশনগুলো আমরা দেখেছি, যেটা কিনা আমি টাইপ করেছি, সেটা কিন্তু আমি বিভিন্ন বই থেকে কোলাজ করে করে কম্পাইল করে করে এই ইনফরমেশনগুলো দিয়েছি। এর পরবর্তীতে আমি যখন দেখেছি যে ভাষা আন্দোলনটা জোবায়ের জিকেতে খুব ভালোভাবে দেওয়া হয়েছে, সেজন্য ওইটার যে স্ক্যান কপি সেটা কিন্তু এই পিডিএফে আমি অ্যাটাচ করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে পড়ে ফেললেই হবে। আপনাদের যাদের জোবায়ের জিকে আছে তারা জোবায়ের জিকে থেকে পড়তে পারেন, কিন্তু তার জন্য এই হ্যাজার্ডটা দূর করার জন্য আমি এখানে একসাথে কম্পাইল করে দিয়েছি, যার জন্য হিস্ট্রিটা আমাদের একসাথে থাকবে। আচ্ছা, ভাষা আন্দোলনের জন্য খুব বেসিক কিছু জিনিসপত্র জানলেই হবে। ভাষা আন্দোলনকে খুব বেশি কিছু পড়াশোনা করা লাগবে না। সেটা হচ্ছে ভাষা আন্দোলনের ইম্পর্টেন্ট কিছু সিগনিফিকেন্স হচ্ছে, প্রথম ভাষা আন্দোলনের যে আন্দোলনের সংগঠন বা ভাষা আন্দোলন শুরু হওয়ার জন্য যে সংগঠন ছিল সেটি হচ্ছে তমুদ্দুন মজলিস। সেই তমুদ্দুন মজলিসের নেতা কে ছিল? আব্দুল কাসেম। এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? 47 সালে। ঠিক আছে। আচ্ছা, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা, এটি প্রকাশ করে কে? তমুদ্দুন মজলি। এটা আমরা সকলেই জানি। এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এই যে পাকিস্তানের গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত, এটা আমরা মোটামুটি সকলেই প্রায় ক্লাস 4-5 থেকে পড়ে বড় হয়েছি, যে ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষাকে বাংলায় করার দাবি জানান। ঠিক আছে, এবং সেই ধীরেন্দ্রনাথ দত্তর জীবনী সম্পর্ক একটু পড়ে ফেলতে হবে, যে কত তারিখে তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেন সেটি জানতে হবে, তার নিজ গ্রামের বাড়ি কখন ছিল সেটা আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এরপরে এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে জিন্না কত সালে ঘোষণা দেন এবং সেই সময়ে কোন জায়গায় বসে তিনি এই ঘোষণাটা দেন, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কিন্তু এই ঘোষণাটা আসে। এবং দ্বিতীয়বার ঘোষণাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং প্রথমবার ঘোষণাটা রেসকোর্স ময়দানে আসে। এটি কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে রাষ্ট্রভাষার দাবিতে গঠিত সংগ্রাম পরিষদ, অর্থাৎ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়। সেই তারিখটি ছিল কত তারিখে? 1948 সালে 2রা মার্চ তমুদ্দুন মুসলিম একটি সভা করেন এবং সেই সভায় তারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এটি কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে পদকাল। আমরা কিন্তু একটু আগে পড়েছি যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কারা ছিল, সেই সময়ে প্রধানমন্ত্রী কে ছিল, সেটা আমরা একটু আগেই পড়ে ফেলেছি, তাই ওইটা আমরা ওইখান থেকে পড়ে ফেলবো। তার পাশাপাশি ভাষাভাষী, অর্থাৎ এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পাকিস্তানের বাংলা ভাষাভাষী ছিল কিন্তু 56 ভাগ এবং উর্দু ভাষাভাষী ছিল মাত্র 6 ভাগ। এগুলো কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে, অর্থাৎ এই টপিকগুলো পুরোপুরি আমরা এখান থেকে পড়ে ফেলবো। তার পাশাপাশি শহীদ মিনারের যে ইনফরমেশনগুলো কত তারিখে হয় এবং ভেঙে ফেলা হয় কত তারিখে, এবং সেখানকার শহীদদের যে বর্ণনাগুলো সেটাও আমরা এখান থেকে পড়ে ফেলবো। প্রথম গান কবে তৈরি হয়, গানটি কে লিখেছেন? আব্দুল গাফফার চৌধুরী এটি লিখেছেন, এটিও আমরা এখান থেকে পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে প্রথম কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানটা আব্দুল গাফফার, একটু আগে আমরা বললাম। প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম চলচ্চিত্র, এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, ভাষা আন্দোলন কেন্দ্রিক যে চলচ্চিত্রগুলো ছিল, যে সেটার মধ্যে ফাগুন হাওয়া, জীবন থেকে নেওয়া বাংলা, এই তিনটার
যে পরিচালক ছিল এবং ঠিক কত সালে এটি তৈরি হয়, কত সালে মুক্তি পায়, এগুলো ইনফরমেশন এখান থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলা ভাষার স্বীকৃতি আসে 1956 সালে, এটা আমরা জানি। এরপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ইউনেস্কো 1999 সালে দেয়। এরপর হচ্ছে কোন কোন আমরা কত তারিখে এটি পালন করি, এটি আমরা সকলে জানি, এটি খুব ইজি। এরপরে হচ্ছে, হ্যাঁ, মোটামুটি এই ইনফরমেশনগুলো আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে, এই জন্য আমরা এটা কম্পাইল করে ফেলেছি। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ভাষা আন্দোলনের পরবর্তী সময় যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্ট কেন করা হয়? যুক্ত ফ্রন্ট মোটামুটি যে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি এবং নেজামে পার্টি ছিল, এবং আলাদা যেসব পার্টিগুলো ছিল, ন্যাপ সহ আরও কিছু পার্টি, সেই পার্টিগুলো মিলে তারা নির্বাচনে যাওয়ার জন্য তারা একটি যুক্ত ফ্রন্ট গঠন করে। যুক্ত ফ্রন্টের তারিখটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যুক্ত ফ্রন্ট কত তারিখে গঠিত হয়? 4 ডিসেম্বর 1953 সাল। যুক্ত ফ্রন্টের নির্বাচন কত সালে ছিল, এবং যুক্ত ফ্রন্ট ঠিক কত সালে মন্ত্রিসভা গঠন করে, কে সেই মন্ত্রিসভাটি গঠন করে, কত ভোটে যুক্ত ফ্রন্ট বিজয়ী হয়, মুসলিম লীগের সেখানে আসন কত ছিল, কংগ্রেসের আসন কতটি ছিল, এটিও কিন্তু আমাদের জানতে হবে এখান থেকে। আচ্ছা, এবং তার পাশাপাশি এখানে একটি কাকমারি সম্মেলন দেওয়া হয়েছে, এবং সেই কাকমারি সম্মেলনটাও সেখানে সেটি নেতৃত্ব দিয়েছিল আমাদের যে মাওলানা ভাসানী, সেটিও আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে। এখান থেকে খুব একটা আলাদা কিছু নাই। সেই সামরিক শাসনের যে ইনফরমেশনগুলো আমরা একটু আগে দেখেছি, সেটা এখান থেকে পড়তে হবে। 6 দফা, এবং সেই 6 দফা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং সেই 6 দফার আরেকটা কম্পাইলেশন ফাইল রয়েছে শেষের দিকে। এটা হচ্ছে একটি শিটের আপনাদের স্ক্যান কপি, এবং সেই শিটেও হচ্ছে সেই 6 দফার যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেখানেও কিন্তু এখানে হাইলাইট করা আছে। সেই 6 দফাগুলো আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে। এবং তার পাশাপাশি 6 দফার পরবর্তী সময় আরেকটি কাজ হয়, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, অর্থাৎ 1968 এবং 69 সালের দিকে বঙ্গবন্ধু সহ আরও কয়েকজন মিলে তারা পূর্ব পাকিস্তানকে একটি আলাদা রাষ্ট্র করার জন্য একটি ষড়যন্ত্র করে, এবং সেই ষড়যন্ত্র মামলা কেন বলা হয়? কেননা ওই সময় পাকিস্তানের যে শাসক গোষ্ঠী, তাদের কাছে মনে হয় যেটি দেশ ভাগ করার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছে, এবং সেই ষড়যন্ত্র করার জন্য সেটিকে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে 35 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়, সেটিকে আমরা বলি আগরতলা ষড়যন্ত্র মামলা। আচ্ছা, এবং সেই ষড়যন্ত্র মামলা পরিচালনা কে করেন? টমাস উইলিয়ামসন, এটাকে আমরা জানতে হবে। মামলাটিকে আবার প্রত্যাহার করে নেওয়া হয় 22শে ফেব্রুয়ারি। এই প্রত্যেকটি ইনফরমেশন বুলেট মার্ক করে যেটি দেওয়া আছে, প্রত্যেকটি কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে এখান থেকে। আচ্ছা, এর পরবর্তীতে 69-এ গণ অভ্যুত্থান, আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 69 সালে আরেকটি কাজ যেটি হয়, সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, এবং সেটি দেয় কে? বর্তমান আওয়ামী লীগের যে তোফায়েল আহমেদ, তিনি এই উপাধিটি তাকে দেন। আচ্ছা, কোন জায়গায় বসে দেন? রেসকোর্স ময়দানে, এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি, এবং এই ইনফরমেশনগুলো কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির জন্য ঘোষণা করেন কে? আসম আব্দুর রফ, এবং সে আসম আব্দুর রফ কিন্তু আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে উনি 2রা মার্চে বাংলাদেশের স্বাধীন বাংলার যে পতাকা, তিনি কিন্তু এটি উত্তোলন করেন, আমরা এটা সকলে জানি, সেজন্য আসম আব্দুর রফ নামটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তিনি জাতির জন্য বলে তাকে সম্বোধন বা ঘোষণা করেন। আচ্ছা, সেটা হচ্ছে 69-এ গণ অভ্যুত্থান পার্টে আমরা এটা জানলাম। এর পরবর্তীতে 70 সালের নির্বাচনটা, আমরা আজকে এই ক্লাসের টপিকটা 70 সালের নির্বাচন পর্যন্ত রেখেছি, এবং সেই 70 সালের নির্বাচনের জন্য যেই জিনিসগুলো জানতে হবে, সেটা হচ্ছে 70 সালে আসন সংখ্যা। 70 সালে জয়লাভ করেছে আওয়ামী লীগ, এটা আমরা সকলেই জানি, এটা আসবে না পরীক্ষায়। যেটা আসবে সেটা হচ্ছে 70 সালে ঠিক কতটি সিট পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করে, কিংবা আওয়ামী লীগের সংরক্ষিত আসন সেখানে কতটি ছিল, আওয়ামী লীগের সেইখানে নেতৃত্ব কে দিয়েছে, এবং সেইখানে পিপিপি বা প্রতিদ্বন্দ্বী দল কারা ছিল, আওয়ামী লীগের কাছে হেরে যায় কে, এবং সেই হেরে যায় যে তার লিডার বা বিরোধী দলীয় নেতা কে ছিল, সেটা কিন্তু জুলফিকার আলী ভুট্টো ছিল। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো 70 সালে নির্বাচন থেকে আমাদের পড়তে হবে। 70 সালে নির্বাচনে যে আওয়ামী লীগ জয়লাভ করেছে, এটি কিন্তু আমরা সকলেই জানি, এটি কিন্তু এখান থেকে আসবে না। সরি, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, এটা আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, ঠিক তার পাশাপাশি আরেকটি শিট থেকে আমরা এটা কম্পাইল করেছি, সেই শিটেও কিন্তু
ইম্পর্টেন্ট টপিকগুলো হাইলাইট করা হয়েছে এবং সেখানে ভাষা আন্দোলন এবং 6 দফা গণঅভ্যুত্থান এবং সত্তরের নির্বাচন এই প্রত্যেকটিকে আলাদা করে হাইলাইট করে দেওয়া হয়েছে। ঠিক এই কারণেই আমি এটিকে আলাদা করে টাইপ করিনি। আমি দেখেছি যে এই দুই জায়গাতে এটি মোটামুটি ভালো জায়গাতে ভালোভাবে তারা কম্পাইল করে দিয়েছে এবং সেই জায়গাটুকু আমাদের পড়ে ফেললেই চলবে। আচ্ছা, তার মানে 1905 থেকে 1971 সাল পর্যন্ত আমরা যে একটা লম্বা হিস্ট্রি জানলাম, সেখানকার যে আমরা কিন্তু সকল সাল নিয়ে আলোচনা করিনি, আমরা কিন্তু ইতিহাসের সকল শ্যালো পার্ট নিয়ে আলোচনা করিনি। আমরা বঙ্গভঙ্গ থেকে স্টার্ট করেছি, বঙ্গভঙ্গের ঠিক আগে মুসলিম লীগ এবং কংগ্রেস সেটির সূচনা থেকে স্টার্ট করেছি এবং সেটির সাথে কি লিঙ্ক রয়েছে সেটি আমরা জেনেছি এবং তারপরে বঙ্গভঙ্গের সাথে লিঙ্ক রয়েছে স্বদেশী আন্দোলন, সেটি আমরা জেনেছি। স্বদেশী আন্দোলন যখন শুরু হয় তার ঠিক পরে বঙ্গভঙ্গ রদ হয়, সেটি আমরা দেখলাম। এবং তারপরে বিভিন্ন সংস্কার আইন ব্রিটিশ সরকার থেকে দেওয়া হয়, চুক্তি করা হয় যেটি কিনা হিন্দু মুসলিমদেরকে সমঝোতা চুক্তি, এবং তারা একত্রিত হয়ে যে স্বাধিকার আন্দোলন করে সেটির চুক্তি হচ্ছে খেলাফত আন্দোলন, এবং তার পাশাপাশি বেঙ্গল প্যাক্ট হয়। এই প্রত্যেকটি ইভেন্ট কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্ক আপ রয়েছে। এবং তার পাশাপাশি 1919 সাল আমরা দেখেছি একটা ইম্পর্টেন্ট তারিখ। 1919 সালে অনেক কাজ হয়, সেটা হচ্ছে শাসন আইন প্রতিষ্ঠিত হয় যেটা কিনা এই 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 প্রদেশের জন্য কিংবা এই অঞ্চলের জন্য ইম্পর্টেন্ট ছিল। তার পাশাপাশি একটি একটি বিশ্রী আইন করা হয় কিংবা একটি ম্যাসাকার হয়, সেই ম্যাসাকার সম্পর্কে আমাদের পড়তে হবে। পরবর্তী সালে 35 সালে আরেকটি পরিপূর্ণ সংবিধান প্রণয়ন করা হয়, নারীরা ভোটাধিকার পায়, এটি কিন্তু আমাদের জানতে হবে, আমাদের পড়ে ফেলতে হবে। প্রথম নির্বাচন হয় 70 সালের নির্বাচন এবং 37 সালের নির্বাচন, এই দুইটি নির্বাচন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। এবং সেই নির্বাচনে জয়ী পার্টি, মার্কা, ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ ঠিক কতটি আসন পেয়ে তারা জয়লাভ করে, তাদের মার্কাগুলো কি ছিল এবং তারা কি কি কাজগুলো করেছিল, সেটি কিন্তু আমাদের দুইটি নির্বাচনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব, স্বাধীনতা আইন, এই প্রত্যেকটি আমাদের কমন টপিক, এগুলো আমরা জানি। এবং দেশ বিভাগের পরবর্তী কিছু ইম্পর্টেন্ট আমাদের এখানে এমসিকিউ আমাদের এখান থেকে পড়ে ফেলতে হবে। আওয়ামী লীগ একটা ইম্পর্টেন্ট টপিক, ভাষা আন্দোলনের যে টপিকগুলো আমরা দেখেছি এখানে দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটি টপিক আমাদের থরলি পড়ে যেতে হবে। এবং তার পাশাপাশি ভাষা আন্দোলনের পরে আমরা দেখেছি এই শীটেও একটি কম্পাইল করা হয়েছে আমাদের যে ভাষা আন্দোলন এবং নির্বাচন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যেকটি নিয়েই। ঠিক আছে, আমরা মোটামুটি 1905 থেকে 1970 পর্যন্ত এই লম্বা সময়টিকে এতটুকু পড়লেই হয়ে যাবে, এবং সে এতটুকু কিন্তু কম না, এখানে কিন্তু প্রায় 25-26 পেজের একটা পিডিএফ পেজ। ঠিক আছে, আমরা এই টপিকটা মোটামুটি আমরা শেষ করেছি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পড়া রিলেটেড? আমরা এরপর একটু আরেকটা আলোচনায় যাব। পড়া রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? করতে পারেন। আমার আছে কিছু ভাইয়া হ্যাঁ হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ ভাইয়া করো। তো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ওই যে একদম আপনি শুরুতে যে বঙ্গভঙ্গ পড়ালেন তখন ওই যে অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম বলেছিলেন না, হ্যাঁ হ্যাঁ তো ওটার নাম আমি গুগলে বা জোবায়াসিকে ওখানে দেখলাম হিউম লেখা হ দিয়ে। সরি সরি, আরেকবার। ওই যে হিউম বললেন না ভ দিয়ে, ওইটা হ দিয়ে হবে বা হবে কিনা মানে কোনটা ঠিক? কি ওই যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা আমি যেখান থেকে পেয়েছি ওটা হচ্ছে ভিউম ছিল। আমি যেখান থেকে পেয়েছি তো হতে পারে সেটা হিউম বা ভিউম, ডাজন্ট ম্যাটার, আর বাট আমার আর কাছে আমি তারপর যেখান থেকে হচ্ছে নিয়েছি গিয়ে ওটা ভিউম ছিল। হ্যাঁ হ্যাঁ। ও তারপর হচ্ছে যে স্বদেশী আন্দোলনের সময় আপনি বলেছিলেন যে মহাত্মা গান্ধীরও এখানে উল্লেখযোগ্য ভূমিকা ছিল, হুম হুম হুম। কিন্তু আমি কিছু জায়গায় দেখলাম যে মহাত্মা গান্ধী তো তখন ভারতে ছিলেনই না, সে তো 1915 সালে আসলো না, তারপরে যে অসহযোগ আন্দোলন করলো। না 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 না, ওই সময়ে তিনি ভারতে রাজনীতি শুরু করার আগে তিনি কিন্তু রাজনীতি ওই কংগ্রেসের তুমি যদি খেয়াল করে দেখো কংগ্রেস প্রতিষ্ঠার পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী একটা বড় টাইম রাজনীতি থেকে বিমুখ ছিল, কিন্তু তারপরও বড় বড় নেতারা কিন্তু তার কাছে গিয়ে মানে যেসব পরামর্শ সে সকল পরামর্শ নিত। এবং সেই সময়ে ওই সময় থেকেই তার যে নিজের কাপড় নিজে বানানো ওইগুলো কিন্তু ওই আন্দোলনের প্রতীকী হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, আমি ওই কথাটা বলেছি যে তার যে ওই প্রতীকগুলো ছিল যে তিনি ভারতকে স্বনির্ভর ভারত বানাবেন, এই আইডিয়াটা স্বদেশী আন্দোলনে কিন্তু ইউজ করা হয় যে বিদেশি পণ্য বর্জন করব এবং দেশি পণ্য আমরা ব্যবহার করব, আমরা নিজেরা উৎপাদন করে নিজেদের পণ্য পড়ব। এই আইডিয়াটা মহাত্মা গান্ধী থেকে তারা জেনারেট করে, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর এখানে কন্ট্রিবিউশন।
আচ্ছা আচ্ছা, তারপর বুঝতে পেরেছো? আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এই আমার সোনার বাংলা গানটা হচ্ছে 1905 সালে লিখলো, কিন্তু 1911 সালের বঙ্গভঙ্গ রদের জন্য। তাহলে যদি কোশ্চেনটা আসে যে রবীন্দ্রনাথ এই গানটা কোন বিষয়ের প্রেক্ষিতে লিখেছে, তাহলে সেটা কি আমি 1905 লিখবো না 1911 লিখবো? না না, তুমি যেটা লিখবা সেটা হচ্ছে এটাখানে কিন্তু দুইটা জায়গা। একটা হচ্ছে রবীন্দ্রনাথ কত সালে গানটা লেখেন, সেটা 1905। কোন ইভেন্টের জন্য লেখেন, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। যদি আসে যে রবীন্দ্রনাথ কোন ইভেন্টের জন্য বা কোন সালের জন্য আজকে এই জাতীয় সঙ্গীতটা লেখা হয়, তখন 1911 সাল আসবে, কিন্তু কত সালে লিখেছেন সেটা কিন্তু 1905 সালই হবে। ঠিক আছে? আরেকটা আচ্ছা আচ্ছা, এখানে আর কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত কবে সেটিকে জাতীয় সঙ্গীত বানানো হয়, সেটা হচ্ছে 1972 সাল। এইটার জন্য তিনটা ইম্পর্টেন্ট তারিখ। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট নিয়ে। হুম হুম হুম, যুক্ত ফ্রন্ট নিয়ে। যুক্ত ফ্রন্টে একটু আপনি গেলে ভালো হতো। একটা সেকেন্ড। স্লাইড। হুম, যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টে দেখতাম যে সেখানে কংগ্রেসও আছে, কিন্তু কংগ্রেস না ভারতের একটা টিম ছিল, বা মানে না ভারতের না না, একটা এটা ওই লিগ না? কংগ্রেস না, এটা ওই কংগ্রেস না। এটা পাকিস্তানে ওই মুলুকে আরেকটা কংগ্রেস হয়, অর্থাৎ এই বাংলায় পাকিস্তানে আরেকটা কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ওইটা ভারতের কংগ্রেস না। বুঝছো? আর এখানে তাহলে মুসলিম লীগ আর আওয়ামী মুসলিম লীগের মধ্যে পার্থক্য কি? কোনটা আরেকবার বলবো? এই যে দেখো যুক্ত না না, ফ্রন্ট, আমি এই যে, আমি তোমাকে, না না না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলে। সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট তিনটা বা চারটা পার্টি, এরকম চার পাঁচটা পার্টি নিয়ে গঠিত হয়। সেই পার্টির মধ্যে আওয়ামী লীগ ছিল, কৃষক শ্রমিক পার্টি ছিল, নিজামী ইসলামী লীগ ছিল, আরও অনেক কিছু পার্টি ছিল। ঠিক আছে? কিন্তু সেই সময়ে মুসলিম লীগ নামে, কিংবা এই যে কংগ্রেস, মুসলিম লীগ, এই সব নামে আরও কিছু সংগঠন গড়ে ওঠে। সেই মুসলিম লীগ কিন্তু আগের মুসলিম লীগ না, আওয়ামী মুসলিম লীগ না। বুঝতে পারছো? এটা কিন্তু যেমন হচ্ছে আহ, বাংলাদেশ আওয়ামী লীগ একটা পার্টির নাম, ঠিক তেমন করে আওয়ামী লীগ কিন্তু পাকিস্তানও বর্তমানে একটা পার্টি আছে, এটা কি তুমি জানো? আছে। কিন্তু সেই আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এক না। অর্থাৎ এই 1954 সালে যে মুসলিম লীগ ছিল, সেই মুসলিম লীগ কিন্তু 1905 সালের মুসলিম লীগ না। আচ্ছা আচ্ছা, কারণ বুঝতে সেই পারছি। মুসলিম লীগের নেতারা কিন্তু বিভক্ত হয়ে গিয়ে আওয়ামী লীগ গঠন করেছে, এবং আওয়ামী লীগ থেকে তারা ভাগ হয়ে অন্যান্য পার্টিতে চলে গেছে। এবং কিন্তু তারপরও সেই কোলেশনের আন্ডারে একটা কিছু পার্টি ছিল, যেমন মুসলিম লীগ, নতুন করে কংগ্রেস তৈরি হয়, যেমন হচ্ছে তসফিলি ফেডারেশন লেখা আছে এখানে, এই পার্টিগুলো নতুন করে গঠিত হয়। এই মুসলিম লীগ আগের মুসলিম লীগ না। আচ্ছা ভাইয়া, হুম হুম। আর কোনো কোশ্চেন নেই আপাতত। আচ্ছা, আর কেউ? শাফিন, কোয়েশ্চেন আছে কোনো? ভাইয়া মাসুদ, কোয়েশ্চেন মিম করতে পারো। না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ইসমাইল বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, আমিও বুঝতে পারছি, কোনো কোশ্চেন নাই। এই যে মুসলিম লীগ, এটা নিয়ে একটু কনফিউশন ছিল, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইসমাইল বুঝতে পারছো? ইসমাইল কি নাই? সাফা শুনতে পাচ্ছিস? আমি ওকে এক চিঠি হ্যাঁ, আমি দেখতেছি। অডিবল। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। তোমার কি কোনো কোয়েশ্চেন জি আছে? ভাই, আমি বুঝতে পারছি ভাইয়া ক্লাসটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে যুক্ত ফ্রন্ট যেহেতু জিতলই, তাহলে ওদের 56 দিনের মাথায় কারা ভেঙে দিল? যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে ভেঙে যায়। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায়, তার কারণ হচ্ছে পার্টির অন্তর্বর্তী যে ক্রন্দল ছিল, সেই ক্রন্দনের জন্য যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায়। বুঝতে পারছো? সেটার একটা কারণ ছিল পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, সেজন্য তারা যুক্তফ্রন্টটা মানে ভেঙে ফেলে। ওদের ভেতরের মানুষরাই হচ্ছে উল্টাপাল্টা, মানে ইয়ে করছিল আর কি, মানে হ্যাঁ, দ্বন্দ্ব করছিল এই জন্য। এইটার একটা কারণ ছিল, এবং তার পাশাপাশি পাকিস্তানের ওই সময় একটা ইনফ্লুয়েন্স ছিল যে বিভিন্ন নেতাকে তারা হচ্ছে আশকারা দিত, একটা ধরনের আশকারা হুম দিয়ে হুম। বিভিন্ন নেতাকে তারা এক একটা সময় লাইমলাইট আনতো। এটার জন্য পার্টির মধ্যে অন্তর্বর্তী একটা ক্রন্দল তৈরি হয়, এবং সেই মন্ত্রিসভাটা কিন্তু ফেল করে। একটা মন্ত্রিসভা কিন্তু ফাংশন করার জন্য বেশ কিছু সাপ্লিমেন্টারি জিনিসপত্র লাগে, যেমন হচ্ছে সেই মন্ত্রিসভাটা কি কি জায়গায় কাজ করবে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম ছিল, এবং সেই মন্ত্রিসভার যে কার্যক্রম, সেই কার্যক্রমটা অনেক বেশি লিমিটেড ছিল। যার কারণে সবকিছু মিলে কিন্তু যুক্তফ্রন্টের মন্ত্রিসভাটা বেশি দিন টিকে নাই। 2 মাস বা আচ্ছা, 56 দিন টিকে। হুম। অনেক কিছু ছিল এটার জন্য, মানে ভেঙে যাওয়ার পিছনে অনেক কারণ ছিল। ওকে। আচ্ছা, মাইশা চলে গেছে না? না, রওশন আর আফরোজ, এটাই মেবি মাইশা।
না ভাইয়া, এটা রিদিকা। আচ্ছা আচ্ছা, রিদিকা, সরি সরি। তোমার পুরো নাম কি? রওশন আফরোজ রিদিকা? না, আমার ফোনে চার্জ শেষ, না আম্মুর ফোনে ঢুকছি। ও আচ্ছা, আই এম মানে সরি, আমি আন্টির নাম জানতাম না। না না, ইটস ওকে, চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি কিন্তু একটা বড় সিলেবাস আমরা আজকের ক্লাসে কমপ্লিট করলাম, ঠিক আছে। অন্যান্য কোচিংগুলোতে কিংবা কোচিংগুলোতে যখন ক্লাস হবে, তোমরা যদি যারা কোচিংয়ে ভর্তি হয়েছো তারা যদি দেখো, সেটা হচ্ছে একদিনে তারা ব্রিটিশ থেকে শুরু করে 1971 পুরাটা টপিক পড়ায়। এবং এইটা মনে রাখাটা অনেক মানে ইনসেইন একটা লেভেলের এফোর্ট দিতে হয়। তাই জন্য আমরা একটু ডিভাইড করে নিছি। অ্যান্ড এই টপিকটা আমরা কেমনে পড়বো, এখন এখন আসি একটু টেকনিক্যালিটিতে। তোমরা এই পিডিএফটা আমি তোমাদেরকে আর একটু কারেকশন লাগবে, কিছু কারেকশন করে আমি এটা গ্রুপে দিয়ে দেবো। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা এই পিডিএফটাকে প্রত্যেকটাকে একটা পেজে একটা করে প্রিন্ট করবা, ঠিক আছে, মানে প্রিন্ট করে ফেলবা এটাকে প্রত্যেকটা এক পেজে একটা, এপাশ ওপাশ করবা না। এতে করে যে লাভটা হবে সেটা হচ্ছে, ধরো আমরা যখন অবজেক্টিভ সলভ করতে যাব তখন আমাদের কিছু নতুন ইনফরমেশন আমাদের সামনে আসবে। যেমন ধরো বঙ্গভঙ্গ পড়ছি কিংবা যুক্তফ্রন্ট পড়ছি, প্রত্যেকটা ইভেন্টেরই কিছু নতুন অবজেক্টিভ আমাদের সামনে আসবে, এবং সেই অবজেক্টিভটা আমরা ঠিক ওই টপিকটার পিছনের পেজে আমরা লিখে ফেলবো। এতে করে কি হবে, আমাদের ওই শিটের আন্ডারে সকল ইনফরমেশন আসবে, যাতে করে আমাদের বিভিন্ন বইপত্র ধরতে না হয়। আমরা একটা শিট পড়লেই যাতে পুরা হিস্ট্রিটা, অর্থাৎ আমরা 1905 থেকে 1970 পুরা হিস্ট্রিটা একটা টপিকের আন্ডারে, একটা শিটের আন্ডারে পড়ে ফেলতে পারবো। এইভাবে প্রিন্টটা করবা। আর হচ্ছে গিয়ে লাস্টের দিকে একটা টপিক আছে, লাস্ট টপিক না, এখানে হচ্ছে এমসিকিউ আমি দিয়ে দিয়েছি, জোভার্স জিকের কিছু এমসিকিউ। সেটা হচ্ছে এই যতক্ষণ আমরা এই টপিকটা পড়লাম, এই টপিকের আন্ডারে কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে, এবং সেই এমসিকিউগুলো তোমরা সলভ করে ফেলবা 50টার মতো। এবং এই এমসিকিউটা নিজে নিজে সলভ করলে দেখবা যে আমাদের পড়াটা হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি নেক্সট ক্লাসে আমরা কি করব, কিভাবে করে আমরা এই পদ্ধতিটা করব। নেক্সট ক্লাসে একটা পরীক্ষা হবে, পরীক্ষাটার মধ্যে আমরা 20টা অবজেক্টিভ রাখবো, একটা দিয়ে দিব, গুগল ফর্ম করে দিব, সেটার মধ্যে 20টা অবজেক্টিভ থাকবে, ঠিক আছে। কিন্তু সালমান ভাই, একটা কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, পারো পারো ভাইয়া, পারো। আচ্ছা, সেটা হচ্ছে ভাই, বায়ান্নর যে ভাষা আন্দোলন পড়াইলেন, এখন ভাষা আন্দোলনের ওই জায়গায় যেমন হচ্ছে অনেক বইতে খেয়াল করলাম যে স্বাধীনতা সংগ্রাম পরিষদ বা নুরুল আমিনের ভূমিকা, জুবাইরজিকে, খন্দকারজিকে, হ্যান ত্যান বই, তো ওগুলা তো মোটামুটি মনে স্কিপ করছেন। আর ওইগুলা থেকে তো আমি দেখলাম 2-3টা কোশ্চেন মানে আসছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতের যে প্রশ্নগুলো। কোনটা স্কিপ করছি ভাইয়া, একটু যদি আরেকবার বলতা। ওই যে স্বাধীনতা সংগ্রাম পরিষদ গঠিত হইলো, তারপর নুরুল আমিন 52 ভাষা আন্দোলনে যে ভূমিকাগুলো রাখছে, তারপর আমার না, এটা তো আছে, এই যে এই পিডিএফ এখানে আছে তো। আচ্ছা তাহলে, আচ্ছা আমি এটা দেখে নিব, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা তো আছে, আমি এখানে সবই দিছে। আমি মোটামুটি 2 দিন খাটছি এটা বানাতে, আমার 2 দিন খাটতে হয়েছে, আমার টাইপ করতে অনেক কষ্ট হয়েছে, আমার আচ্ছা ফ্রেন্ডের থেকেও হেল্প হুম, নিতে হয়েছে। আচ্ছা যাক, হ্যাঁ তো সমস্যা যেটা নেই। হচ্ছে এইখানে অবজেক্টিভগুলো আছে, পড়ে অবজেক্টিভগুলো সলভ করে ফেলতে হবে। আমরা নেক্সট ক্লাসে যে কাজটা করব সেটা হচ্ছে 20 মার্কসের যে এক্সামটা, সেটা গুগল ফর্মের মধ্যে দিব। কিন্তু তারপরও আমরা অনেকে পড়বো না, এই কাজটা করা যাবে না, আমাদের প্রত্যেকের পড়তে হবে ভাইয়া। এজন্য প্রথম ক্লাস যেহেতু, সেজন্য আমরা 2 দিন টাইম পাচ্ছি। নেক্সট ক্লাসটা শনিবার, তো আমরা কিন্তু শনি সোমবার ক্লাস নিব, তো যে জন্য আমরা মাঝখানে একদিন গ্যাপ পাবো। যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমরা 2 দিন গ্যাপ নিচ্ছি, অ্যান্ড এই জন্য পড়াটা যাতে ভালো করে হয়, ঠিক আছে। আমরা তাহলে ক্লাসে পড়াটা কেমনে নিব, আমি প্রত্যেককে পার্টিকুলারলি জিজ্ঞেস করব, একদম জিজ্ঞেস করব যে ভাই ওই ইভেন্টের ওই তারিখটা কি, ঠিক আছে, কিংবা ওইটা সম্পর্কে একটু বলো। তো তুমি যদি থরলি না পড়ো, তুমি যদি থরলি প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্স দিয়ে না পড়ো, তাহলে কিন্তু পারবা না। আর যদি নিজে মুখে মুখে না বলতে পারো, তাহলে আসলে পড়া ঠিকভাবে হবে না। ওই এক্সাম দিয়ে আমরা অনেকেই আছে এক্সামে ভালো করি, ওই তারিখগুলো দেখলে মনে পড়ে, ঠিক আছে, এই জন্য আমরা এক্সামে ভালো করি, কিন্তু তখন অবজেক্টিভটা ভালোভাবে পড়া হয় না। সেজন্য আমাদেরকে ওই আমি জিজ্ঞেস করব, প্রত্যেকে আমার কাছে পড়া দিতে হবে, এভাবে করলে না হলে প্রিপারেশনটা হবে না, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? বুঝতে কারো সমস্যা হয়েছে, মানে আমি কি কিছু স্কিপ করছি? না ভাই, বুঝতে পারছি আমি টোটালি। কিছু না, লাইক অবজেক্টিভ কোনো আপনি আই স্কিপ গেস বুঝতে করছি, লাস্টের সমস্যা হয় দিকেই নাই। যেমন বলছিলেন। সহজ টপিকগুলা বা অন্যর কিছু সহজ টপিক আছে, হুম। ওইগুলা বারবার রিপিট করলে আমি যদি মুখে মুখে বলে দেই, মানে সময় নষ্ট হবে, এজন্য আমি এটা স্কিপ করে গেছি, ঠিক আছে। আচ্ছা আই গেস ভাই আপনি বলছিলেন যে ক্লাসের লাস্টের দিকে হচ্ছে লাইক নোট করার ব্যাপারটা নিয়ে কথা বলবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটু আগে জাস্ট টু বলছিলাম, রিমাইন্ড। সেটা হচ্ছে যে
তোমরা এক পেজে প্রিন্ট করবা, যার জন্য পিছনের পেজে নতুন কোনো ইনফরমেশন পাইলে আমরা ওইটা লিখে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে নোট করার একটা পদ্ধতি। মানে ওকে। আমি যে নোটটা দিব, যেমন হচ্ছে ধরো আমরা নেক্সট ক্লাসে কি নিয়ে পড়বো, আমরা নেক্সট ক্লাসে পড়বো 71 থেকে কন্টেম্পোরারি ইভেন্ট পর্যন্ত। ঠিক আছে, ওইটা রিলেটেড যত কিছু আছে সবগুলো আমরা দিব। এবং তারপরে আমরা বলছিলাম যে কিছু ডিস্টিংটিভ ইনফরমেশন আমরা শিখবো। ওই যে ডিস্টিংটিভ ইনফরমেশনের যে পিডিএফটা, ওইটা কিন্তু এটার সাথে কিছুটা লিঙ্ক করবে, দুইটা ক্লাসের সাথে লিঙ্ক করবে। তো ওইটাও আমরা কি করব, আমাদের দুইটা পিডিএফ এর সাথে লিঙ্ক করে আমরা একত্রিত করে কম্পাইল করে ফেলবো। ঠিক আছে, ওইটা আমি করে দিব, ওটা তোমাদের সমস্যা হবে না। মোটামুটি এইটাই নোট করার প্রসেসটা। আর এই জন্যই আমি ওই যে জোভাইস জিকে পড়তে হবে না, খন্দকার জিকে পড়তে হবে না, কিংবা ইউসিসিটা পড়া লাগবে না, আমি একসাথে সব কম্পাইল করে দিলেই মনে হয় সুবিধা হয়, তাই না ভাইয়া? নাকি আমি পেজের নাম বলে দিলে তোমরা সুবিধা হয়? জি ভাই, আই গেস না, কম্পাইল করে দেওয়াটা বেটার, হ্যাঁ, লাইক আলাদা করে এভাবে যেহেতু দিলেই সবার ভালো কাছে হবে। সবকিছু থাকে না। আমি অনেক কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরা ভাইয়া একটু নেক্সট ক্লাসে যাতে কেউ সবাই পড়ে আইসো, হ্যাঁ? যেহেতু প্রথম ক্লাস, প্রথম দিকে যদি পেজটা ঠিকঠাক ভাবে না থাকে তাহলে হচ্ছে পরের দিকে আগাতে পারবা না। যাতে করে 2 দিনের মধ্যে একটু শেষ করার ট্রাই করি আমরা, আর নেক্সট ক্লাসে